আমাদের প্রত্যেকটা মানুষের মানে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বা লাইফ লিড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে হেলথ এবং ওয়েলথ। এবং এই হেলথ এবং ওয়েলথের মধ্যে আমরা আজকে একটু হেলথ নিয়ে কথা বলতেছি। এখন হেলথের মধ্যে তিনটে ডেফিনিশন আছে। এখন এই ডেফিনিশনের মধ্যে প্রথম হচ্ছে ফিজিক্যাল হেলথ বা আমাদের শারীরিক যে সুস্থতা। হেলথ মানে কিন্তু সুস্থতা, ঠিক আছে? তো এর মধ্যেও তিনটা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। এই ফিজিক্যাল হেলথ তার মানে আমাদের শারীরিক সুস্থতা। ধরেন আমার গায়ে হাত পায়ে ব্যথা নাই, আমার জ্বর নাই, বা আমার কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ নাই, আমি সুন্দরভাবে হাঁটা চলা করতে পারতেছি, সব জায়গায় যাইতে পারতেছি, দৌড়াইতে পারতেছি, যে কোনো কাজ ইজিলি করতে পারতেছি। এটাকে ফিজিক্যালি হেলথ আমরা নর্মালি বলে থাকি। আরেকটা আছে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। এবং এই মেন্টাল হেলথ হচ্ছে আমাদের ব্রেইন, আমাদের মন মানসিকতা। দেখবেন অনেকে ডিপ্রেশনে থাকে, অনেকেই ডিপ্রেশনের মধ্যে চলে যায়, অনেকেই মানে কী করতেছি না করতেছি আমি কিচ্ছু বুঝি না, আমি টেনশনের মধ্যে আছি, আমি স্ট্রেসে আছি। এটা হচ্ছে মেন্টালি হেলথ, মানে আমি কি মানসিকভাবে সুস্থ আছে নাকি মানসিক ভারসাম্যহীন পার্সন। এটাও কিন্তু আমার সুস্থতার জন্য অনেক বড় একটা বিষয় ক্যারি করে। তো তার মানে আমাদের সুস্থ থাকার জন্য ফিজিক্যালি হেলথ মানে শারীরিকভাবে আমাদের যেমন সুস্থ থাকতে হবে, মানসিকভাবেও সেম টু সেম সুস্থতাও থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ইকোনমিক হেলথ। ইকোনমিক হচ্ছে আমাদের মানি, টাকা। এখন আমাদের হাতে যদি টাকাটা না থাকে, মানি না থাকে, তাহলে ওইখান থেকে আমরা ইকোনমিকভাবে উইক হয়ে যাব। ইকোনমিকভাবে আমরা কি হয়ে যাব? উইক হয়ে যাব। সো এর জন্য এখানে 3টে হেলথ আমি তুলে ধরছি: ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং ইকোনমিক হেলথ। ইকোনমিক কোনো শারীরিক গঠন না, বাট এটা আমাদের মানে বৈহিকভাবে কাজ করে। তো দেখেন, আমরা যদি ফিজিক্যালি হেলথ ঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ঠিক রাখতে পারি, বাট আমরা রাখি না। মেন্টালি হেলথ ঠিক রাখার জন্য এটা আমাদের খুব মানে হার্ড ওয়ার্ক এরকম একটা পলিসি হয়ে যায়, তাই না? এখন ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য কয়েকটা ডেফিনিশন থাকে, যে আমরা একদম ফ্রেশ খাবার খাবো, এবং আমরা সব সময় একটু ফিজিক্যাল এক্সারসাইজ করব। এইগুলো মোটামুটি করলে আমাদের ফিজিক্যাল হেলথ ঠিক থাকে। বাট মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা ব্রেনকে কি খাবার দিচ্ছি, এটা কিন্তু অনেক ম্যাটার করে। ব্রেনকে এখন কি খাবার দিতে পারি? আমরা প্রতিদিন যা খাই তাই তো ব্রেন খায়? নো, এটা ব্রেনের খাবার না। ব্রেনের খাবার হচ্ছে, ধরেন আপনি সবসময় আপনি একটা মানে লোকাল সোসাইটির মধ্যে আছেন, বা এমন একটা সোসাইটি যেগুলো অলরেডি ড্যামেজ, মানে সবসময় ঝগড়া বিবাদের মধ্যে থাকে বা অল টাইম নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকে। এই ধরনের সোসাইটিতে আপনি যখন থাকবেন, তখন আপনার ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, কারণ আপনার ব্রেনকে সবসময় পচা খাবার দিচ্ছেন। এগুলো হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার। আপনার ব্রেন সেটাই খায় যেটা আপনি সবসময় যে সিচুয়েশন বা যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, সেটাই আপনার ব্রেন খেয়ে থাকে। এখন আপনি যদি খুবই একটা পরিপাটি সোসাইটির মধ্যে বিলং করেন, তাহলে কিন্তু আপনার ব্রেইন ওইটাকে ক্যাচ করে নেবে এবং আপনি একটা সভ্য জাতিতে পরিণত হবেন। এটা কিন্তু আমাদের ব্রেনের একমাত্র খাবার নয়। এরপর আমরা যেই রকমের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাই, এটা কিন্তু এক ধরনের খাবার বলা যায়। এই ধরেন আমরা 9টার সময় ট্রেনিংয়ে যুক্ত ছিলাম, এখান থেকে যা শিখছি এটা হচ্ছে ব্রেনের একমাত্র খাবার, লার্নিং। দেখবেন ছোট বাচ্চাদেরকে যখন খাওয়ানোর জন্য মানে মারা যায়, ছোট বাচ্চাদের যখন বাচ্চার মারা খাওয়ানোর জন্য যায়, তখন কিন্তু বাচ্চারা কান্না করে। বিষয়টাকে খেয়াল করছেন? বাচ্চারা কান্না করে, খাইতে চায় না। এখন বাচ্চাটা যদি না খায়, তাহলে কি বাচ্চাটা বাঁচবে? বাঁচবে না। তাইলে তার খাইতেও হবে, আবার খাইতেও চায় না। বিষয়টা কিন্তু এমন। আমাদের ব্রেনের পলিসিটা ঠিক প্রায় এইরকম, যে আমাদের ব্রেনের খাবার দরকার, বাট যখন আপনি কোনো কিছু শিখতে নেবেন, তখন আপনার ব্রেন আপনি নিজের মধ্যে থেকে টেনে ধরবে। কারণ ব্রেন কখনো কষ্টের কাজ করতে চায় না। ব্রেন সবসময় সে চায় ফ্লেক্সিবিলিটি থাকবে, ইজিলি সে লাইফ লিড করতে চায়, সে কখনো হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে যাইতে চায় না। বাট এটা আমাদেরকে টেনে নিয়ে যাইতে হবে, নাহলে ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, নিউরন সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। তখন আমরা কি হব জানেন? তখন আমাদের বুদ্ধি বলতে একদম জিরো হয়ে যাবে, আমাদের পুরো ক্রিটিক্যাল থিঙ্কিং করার চিন্তা ভাবনাও দুর্বল হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, এই
খাবার আমাদের লাইফে কতটুকু ইফেক্ট ফেলে। দেখেন আমরা প্রতিদিন যে খাবারগুলো মনে করেন খাই, যেরকম ভাত, মাছ, শাকসবজি, ফলমূল এগুলো খেয়ে থাকি। ফলমূল সবাই সব প্রতিদিন খাইতে পারে না, যারা বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করে বা এই আপনার মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন ফলমূল খাওয়া বা প্রতিদিন মাছ মাংস খাওয়া কিন্তু অতটা ইজিয়ার হয় না। তো তারা কি করে, ধরেন আজকে ভাত দিয়ে আমি কোনো একটা শাকসবজি খাইলাম, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন কোনো মাছ মাংস খাইলাম। তার মানে এই যে আমাদের শাকসবজির মধ্যে যে প্রোটিন, নিউট্রিশন, ভিটামিনগুলো থাকে, এটা যেমন আমি একদিন পাচ্ছি আরেকদিন পাচ্ছি না, ঠিক তেমন মাছ মাংসের মধ্যে যে প্রোটিনটা থাকে, যেটাকে বলা হয় অ্যানিমেল প্রোটিন, এই অ্যানিমেল প্রোটিনটা আমি কিন্তু প্রতিদিন পাচ্ছি না। এই অ্যানিমেল প্রোটিনটা আমাকে হয়তো দিনে সপ্তাহে 1 দিন বা 2 দিন নিতে হচ্ছে। এখন কথা হচ্ছে এই অ্যানিমেল প্রোটিন এবং মানে যেই উদ্ভিজ্জ প্রোটিন যেটা থাকে, এই দুটো কিন্তু আমরা একসাথে পাই না, যার জন্য কিন্তু আমাদের মনে করেন আস্তে 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 দেখা যায় যে আমাদের উইকনেস চলে আসে, আস্তে আস্তে আমাদের উইকনেস চলে আসছে। এখন কথা হচ্ছে এই খাবারগুলো যে আমরা খাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, ফরমালিন থাকে। আর ফরমালিনের মধ্যে হ্যাভি ম্যাটেরিয়ালস দেয়। ফরমালিনের গায়ে দেখবেন লেখা থাকে যে এটা ফরমালিনটা ইউজ করার পর মিনিমাম 3 দিন পর আপনার এটা মানে খাওয়ার উপযোগী হবে। কিন্তু আসলে যারা মনে করেন ওই ব্যবসায়ী থাকে বা যারা অ্যাকচুয়ালি ফরমালিনটা ইউজ করে শাকসবজিতে, তারা কি আসলেই এই 3-4 দিন ওয়েট করে? না, তার ফরমালিন তার সাথে সাথে বাজারে নিয়ে এসে বিক্রি করে দেয়, আর আপনার বাজার থেকে দাম দিয়ে ফরমালিনযুক্ত শাকসবজি এনে খায় ফেলেন। এখন আমাদের একটা প্রচলিত কথা আছে যে হ্যাঁ, এটা যদি মনে করেন ওই রান্না করি বা আগুনের তাপে নেই তাহলে ফরমালিন থাকে না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই ফরমালিন কিন্তু কোন পানি না, এই ফরমালিন কিন্তু হ্যাভি ম্যাটেরিয়ালস। হ্যাভি ম্যাটেরিয়ালস কি? ধরেন এই যে সোনা, রূপা, তারপরে তামা, লোহা, তারপরে এই ধরনের যে ধাতুগুলো থাকে, এগুলোকে বলা হয় হ্যাভি ম্যাটেরিয়ালস। ফরমালিনও এক ধরনের হ্যাভি ম্যাটেরিয়ালস। এটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোণা থাকে, এগুলোকে বলা হয় হ্যাভি ম্যাটেরিয়ালস। তো এই হ্যাভি ম্যাটেরিয়ালস যখন আগুনের তাপে নেন, এগুলোকে কখনোই গলাইতে পারেন। মিনিমাম 700 থেকে 750+ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই হ্যাভি ম্যাটেরিয়ালসকে গলাইতে হয়। এখন একটা খাবার 100-150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না হয়ে যায়। ধরেন এই হ্যাভি ম্যাটেরিয়ালস বা এই কেমিক্যালটা গলে গেল। এখন আমাকে একটা কথা বলেন তো, আমরা যদি লোহা গলাইলে কি তামা হয়ে যায় বা অন্য কোনো পানীয় পদার্থ হয়ে যায়? না, লোহা গলাইলে কিন্তু লোহাই থেকে যায়। তার মানে বাই চান্স যদি হ্যাভি ম্যাটেরিয়ালস গলেও যায়, তাও কিন্তু এটাই থেকে যাবে, মানে ফরমালিনই থেকে যাবে, অন্য কোনো পদার্থের রূপ নিবে না। এরপরে যখন আমরা এটা খাওয়ার সময় প্রথমত হিট করে আমাদের থাইরয়েড হরমোন, মানে আমরা খাদ্যনালীর মাধ্যমে আমাদের খাবারটা পাকস্থলিতে যায়, ঠিক তখন গলার কাছে একটা হরমোন থেকে, এটাকে বলি আমরা থাইরয়েড হরমোন। এখানে 2 ধরনের থাইরয়েড হয়, এটা একটা হয় হাইপোথাইরয়েড, একটা হচ্ছে লোয়ার থাইরয়েড। এই থাইরয়েড হরমোনের কাজটা হচ্ছে আমাদের মেটাবলিজম ক্ষমতাটাকে উন্নত করা বা মেটাবলিজমে পাওয়ার দেওয়া। এখন মেটাবলিজমটা হচ্ছে আমাদের মানে হজম শক্তিটা বাড়ানো, হজম শক্তি, যে আমরা খাবার খাই, এটাকে হজম করে না, এটাকে বলে মেটাবলিজম। এই মেটাবলিজমে পাওয়ার দেওয়ার জন্যই একমাত্র এই আপনার থাইরয়েড হরমোনটা নিঃসরণ হয়। এখন এইটা যখন আমরা খাই, নর্মালি শাকসবজি বা ফলমূল যেটাই খাই, ফরমালিনযুক্ত হইলে সুন্দর করে কি ওটা আপনার যেগুলো মূল উপাদান থাকে সেগুলো লিভারে চলে যায়, স্টোরের ওখানে সকল ধরনের মনে করেন শক্তি স্টোর করে, স্টোর হাউস বলতে পারেন। এখন বাসায় দেখবেন আমাদের অনেকের বাসায় থেকে একটা স্টোর রুম থাকে, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো স্টোর রুমে রেখে দেয়, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমাদের বেডরুম, ড্রয়িং রুমে থাকে, তাই না? তো ঠিক তেমন যতটুকুই এনার্জি প্রয়োজন সেটা আমাদের লিভার বডিতে প্রডিউস করে, বাকিটুকু এনার্জি স্টোর করে রেখে দেয় লিভারে। বুঝতে পারছেন? একটা জিনিস খেয়াল করবেন, এটা আপনি রিসার্চ করেও জানতে পারবেন, মানুষ মারা যাওয়ার পরে মিনিমাম 10 থেকে 12 ঘন্টার মতো লিভার অ্যাক্টিভ থাকে। আমাদের যে লিভার আছে না, এর জন্য দেখবেন লিভার ট্রান্সলেট করা যায়, কিডনি ট্রান্সলেট করা যায়। কিডনি মানুষ মারা যাওয়ার পর মিনিমাম 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মানে ওটা সক্রিয় থাকে, ওটা ট্রান্সলেট করলে ওটা কাজ করবে। হার্ট আমরা মারা যাওয়ার পরেও হার্ট জাস্ট 1-2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে হাইস্ট অফ হয়ে যায়, কিন্তু ব্রেইন মিনিমাম 5 থেকে 10 মিনিট অ্যাক্টিভ থাকে। মানুষ মারা যাওয়ার পর ব্রেইন 5 থেকে 10 মিনিট অ্যাক্টিভ থাকে,
বাট আস্তে 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 যখন মানে অক্সিজেন যায় না, অক্সিজেন যখন যায় না ব্রেইনে, ঠিক তখন আস্তে 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 মানে তাদের যে নিউরন কোষগুলো থাকে, নিউরন সেলগুলো আস্তে আস্তে মরে যায়। তখন আমরা টোটালি আমরা মৃত হয়ে যাই। বাট এই কিডনি প্রায় 36 ঘন্টা এবং লিভার প্রায় 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। কারণ লিভার কিন্তু একটা স্টোর হাউস, মানে একটা মানে শক্তি এখানে স্টোর করা থাকে, এনার্জিগুলো। এখন এই ধরনের ফরমালিন যখন আমরা খাই তখন ফার্স্ট অফ অল অ্যাটাক করে থাইরয়েড হরমোন, এরপর অ্যাটাক করে পাকস্থলিতে, এরপর এটা আমাদের লিভারে অ্যাটাক করে, পিত্তথলিতে অ্যাটাক করে, ইভেনচুয়ালি কিডনিতে অ্যাটাক করে। বুঝতে পারছেন? একদিনে কিন্তু কিছুই হয় না, ধীরে 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 এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আমরা কি করতেছি, খাবারের সময় অতিরিক্ত তেল ইউজ করি না। খাবার রান্না করার সময় যখন অতিরিক্ত তেল ইউজ করি, এই তেলটা আমাদের মানে রক্তনালী এবং খাদ্যনালীকে আস্তে 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 মানে শুরু করে দেয়, চিকন করে দেয়, রক্তনালীকে আস্তে আস্তে চিকন করে দেয়। এই ফলে আমাদের এই মনে করেন মানে রক্ত চলাচল স্লো হয়ে যায়, মানে যেখান দিয়ে মনে করেন প্রায় 10 মিলি রক্ত যেতে পারতো, সেখান দিয়ে এখন যায় 3 মিলি 4 মিলি রক্ত, কিন্তু স্পিড বেড়ে গেছে। এটাকে আমরা বলি হাই প্রেশার। যখন এই ব্লকেজটা আমাদের হার্টের মানে রক্ত চলাচলের যেই মানে রক্তনালী আছে সেখানে ধরা পড়ে, মানে এই চর্বিটা যখন হার্টের যেই রক্ত চলাচলের সেখানে আসে, এটাকে আমরা বলি হার্ট ব্লকেজ, মানে হার্ট অ্যাটাক করা হয়, এটাকে হার্ট ব্লকেজ বলি। এটা যখন আমাদের লিভারে হয় তখন আমরা বলি ফ্যাটি লিভার। এবং এই চর্বিটাই যখন আমাদের ঘাড়ের রগের এই দিক দিয়ে হয়, মানে স্পাইনাল কর্ড, আমাদের ব্রেইন থেকে মেরুদণ্ডের মাঝ বরাবর পর্যন্ত একটা রগ গেছে, এটাকে বলি স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের আশপাশ দিয়ে যেই রগগুলো আছে, এই রগে যখন এই চর্বিটা যায়, এটাকে আমরা হাই প্রেশার নামে চিনি। এই ব্লকেজটা ধরা পড়ে। ইভেনচুয়ালি আমাদের এই মানে চর্বির কারণে যখন রক্ত মাথা থেকে পা পর্যন্ত সেকেন্ডে কয়েকবার ওঠানামা করতে পারে। এখন আপনারা দেখবেন পাইপের মাথা যখন চেপে ধরবেন তখন পাইপ দিয়ে কিন্তু পানি আগের থেকে 3-4-5 গুণ স্পিডে বের হয়। ঠিক তেমন আপনার ঘাড়ের কাছে এই রগ যখন শুরু হয়ে যাবে, তখন রক্ত আগে যাইতে পারতো 10 মিলি, এখন যায় 3 মিলি। স্পিড বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আর এটাকে আমরা বলি হাই প্রেশার, বলি। তখন এই রক্তটা আমাদের কি পা থেকে যখন মাথায় যাওয়ার সময় স্পিডে ব্রেনে যা হিট করে। আর এই প্রেশারটা যখন বেড়ে যায়, অতিরিক্ত প্রেশার যখন ব্রেনে পড়ে, তখন ব্রেনের নিউরনগুলো মানে এই রক্তের স্পিডে ব্রেনের নিউরনগুলো ছিঁড়ে যায়। ঠিক তখন আমরা মানে মৃত্যুবরণ করি। আর ইভেনচুয়ালি সেম টাইমে যখন আমাদের এই প্রেশারটা কমে যায়, প্রেশার কমে কেমনে? যখন হুট করে প্রেশার কমে যায়, ধরেন আপনার মানে প্রেশার আগে অনেক ছিল, আপনি প্রতিনিয়ত প্রেশারের ওষুধ খাচ্ছেন, ওই জিনিসটা ফাঁকা করে রাখছে, মানে ওষুধ যখন খাচ্ছেন ওইটা আপনার চর্বিটাকে কমায় না, কিন্তু রগটাকে একটু ফাঁকা করে রাখে। অতিরিক্ত খাচ্ছেন, তখন মনে করেন আগে 10 মিলি যায়, তখন 15 মিলি যাওয়ার রাস্তা, তখন স্লো হয়ে যাবে না রক্তের চাপ, তখন মনে করেন ব্রেন পর্যন্ত রক্ত পৌঁছাতে পারবে না সেকেন্ডে, আস্তে 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 নিষ্ক্রিয় হয়ে যাবে। এ হচ্ছে আপনার আমাদের যে নর্মালি প্রবলেম। এখন এই ধরনের খাবার এবং তৈলযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের কোন কোন জায়গায় ক্ষতি হচ্ছে? প্রথমত আমাদের এই থাইরয়েড হরমোনের প্রবলেম হচ্ছে, আমাদের পাকস্থলীতে সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, এবং ইভেনচুয়ালি হার্ট এবং ফুসফুসের সমস্যা হচ্ছে, এবং আমাদের ব্রেনের নার্ভ সিস্টেম এবং নিউরনের সমস্যা হচ্ছে। এই নিউরনগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়, যার জন্য আমাদের কি আস্তে আস্তে বয়স হতে থাকলে আমাদের অনেক স্মৃতিশক্তি থাকে না, অনেক কিছু আমরা ভুলে যেতে থাকি, পায়ে ব্যথা থাকে। এগুলো হচ্ছে নার্ভ সিস্টেমের প্রবলেম। এখন এই যে নার্ভ সিস্টেমের প্রবলেমগুলো হয়, এই যে পুরো বডির প্রবলেম হয়, কোম্পানির এখন আমাদের এখানে যে বড় বড় সায়েন্টিস্ট আছে, ওয়ার্ল্ডের মধ্যে বড় বড় সায়েন্টিস্ট জ্ঞানধর্মের উপর রিসার্চ করছে। বিশেষ করে আমাদের যে কোম্পানি ফাউন্ডার ডক্টর লিম, উনি কিন্তু 10 বছর এটার উপর রিসার্চ করে পিএইচডি করছে। উনি দেখতে পারলো যে এই যে আমাদের প্রবলেমগুলো হয়, এখানে প্রায় মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য ইম্পর্টেন্ট একটা ন্যাচারাল ফুড, সেটা হচ্ছে আপনার জ্ঞানধর্ম। এখন জ্ঞানধর্ম কেন এত ইম্পর্টেন্ট দেখেন, এখন আমরা একটু জ্ঞানধর্ম সম্বন্ধে জানি, কেন জ্ঞানধর্ম এতটা ইম্পর্টেন্ট।
তাহলে আমরা একটু গ্যানোডার্মা সম্বন্ধে যদি জানি, দেখেন আমার স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্যানোডার্মার মানে আসল পিক। আপনারা যারা গ্যানোডার্মা এখনো দেখেন নাই তারা এটা দেখতে পারবেন। আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন কি দেখা যায়? মানে ফ্রি আছেন? কেউ ফ্রি আছেন? জি জি লিডার শুনছি তো। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন নাই, এখন আসছে। হ্যাঁ আবার আসছে। ওকে এতক্ষণ দেখা যাচ্ছিল? আচ্ছা যাক, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। দেখেন, ওকে দেখেন, যাদের মাইক আনমিউট প্লিজ মিউট করবেন। যাদের মাইক আনমিউট প্লিজ মিউট করুন। ওকে, যেটা বলতেছিলাম, দেখেন এই হচ্ছে গ্যানোডার্মার আসল মানে পরিচয়। এখন এই গ্যানোডার্মাকে যদি আপনি অনলাইনেও রিসার্চ করেন, এই গ্যানোডার্মাকে যদি আপনি অনলাইনেও রিসার্চ করেন, দেখতে পারবেন এটার একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আপনার কিং অফ হার্বস। মানে এই গ্যানোডার্মাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে কিং অফ হার্বস, মানে হার্বসের রাজা। এখন এই যে কিং অফ হার্টস, এটাকে বলা হয় কেন বলা হয়? কারণ ধরেন আপনাদের একটা কান্ট্রির প্রেসিডেন্ট কাকে বানায়? একটা কান্ট্রির প্রেসিডেন্ট কাকে বানায়? যার মনে করেন পাওয়ারটা বেশি, তাকে কিন্তু মানে ওই কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। তো ঠিক তেমন হার্বসের সব থেকে পাওয়ারফুল ইকুইপমেন্টস এই গ্যানোডার্মাটা, এর জন্য এটাকে বলা হয় কিং অফ হার্বস। আমার স্ক্রিন হয়তো আবার অফ হয়ে গেছে, দেখেন তো একটু যে হোস্ট আছেন একটু আমাকে ইনশিওর করবেন। যা এখন বার আসে নাই, স্ক্রিন গেছে গা। আচ্ছা, এখন দেখা যায়? এখন দেখা যায়? হ্যাঁ আসছে। ওকে 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 ওকে। দেখেন যেটা বলতেছিলাম, এখন আমাদের এই গ্যানোডার্মাকে বলা হয় কিং অফ হার্টস। কেন বলা হয়? কারণ এই গ্যানোডার্মাটা আদার্স যে মাশরুম আছে বা আদার্স যেই মনে করেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে বা ন্যাচারাল ফুডস থাকে, তার থেকে অধিক শক্তিশালী বা অধিক পাওয়ারফুল এই গ্যানোডার্মা মাশরুম। দেখেন এখানে কিন্তু আমি সরাসরি মানে গুগল থেকে রিসার্চ যে ইনফরমেশনটা আসে সেটা কিন্তু এখানে শো করছে। এখানে আমি সরাসরি সার্চ করছি যে কিং অফ হার্টস, ওখানে লেখা আসছে দ্য ফার্স্ট কিং অফ হার্টস ক্যান রিভার বোট অ্যান্ড ঋষি মাশরুম। এটাকে ঋষি মাশরুম বলে, গ্যানোডার্মা লুসিডিয়াম বলে ওয়ার্ল্ড ওয়াইড। এরা এখানে আপনারা যারা জাপানিজ তারা বলে ঋষি, এবং যারা চাইনিজ তারা বলে এটাকে লিনসি, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এখন এই কিং অফ হার্টস কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড নাম দেওয়া আছে। এখন এই গ্যানোডার্মা কেন স্পেশাল? গ্যানোডার্মা কিন্তু প্রায় 4,000 কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে 4,000 কোম্পানি গ্যানোডার্মাকে ম্যানুফ্যাকচার করে। 4,000 কোম্পানি গ্যানোডার্মাকে ম্যানুফ্যাকচার করে। বাট কথা হচ্ছে কেন ডিএক্সএনের গ্যানোডার্মাই স্পেশাল? বিকজ আমাদের এই গ্যানোডার্মার প্রায় 4,000 মাইক্রোনিউট্রিয়েশন আছে, 4,000 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এখন আপনারা ভাবতে পারেন এই নিউট্রিয়েন্টটা কি? অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্টটা হচ্ছে আমাদের এই মাশরুমের মধ্যে যে উপাদানগুলো থাকে 400-র উপরে প্রায় আমাদের এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এই গ্যানোডার্মার মধ্যে। এবং এই গ্যানোডার্মার একটা কমন মিনিংস আছে, সেটা হচ্ছে গ্যানোডার্মা, এটার কমন মিনিংস হচ্ছে শাইনিং অ্যান্ড পলিশিং। দেখেন এই যে গ্যানোডার্মার যেই মানে চেহারাটা, গ্যানোডার্মার যেই ফেসটা, এটা কিন্তু একদম শাইন মানে একদম চকচকা। এটার যেই মনে করেন বাইরের দিকটা একদম চকচকে,
এবং আমরা যখন এটা কন্টিনিউসলি 1-2 থেকে 3 সপ্তাহের উপরে খাবো এই গ্যান্ডোরমাটা, আমাদের ফেসটা কিন্তু গ্লো করবে। কেন? গ্যান্ডোরমার নামটাই কিন্তু শাইনিং ও পলিশিং, মানে এটা কিন্তু গ্যান্ডোরমার নাম দাও, বাট এটার আর্থিক অর্থ হচ্ছে শাইনিং ও পলিশিং। মানে এটা যখন আমরা খাবো তখন আমাদের স্কিনটা আস্তে আস্তে গ্লো করবে এবং মানে কুচকানো। দেখবেন ডক্টর লিম ওনার বয়স কিন্তু কম না, অনেক বয়স কিন্তু, তারপর ওনার স্কিন দেখবেন গ্লো করে এবং টান টান স্কিনটা। আমাদের শাহজাহান স্যার ওনার বয়স কিন্তু কম না, উনি বিজনেসে করতেছে 18-19 বছর, তারপর দেখবেন ওনার স্কিনটা টান টান। কারণ আমরা যারা এই গ্যান্ডোরমার প্রতিনিয়ত নিচ্ছে, গ্যান্ডোরমাটা প্রতিনিয়ত খাচ্ছে বা শরীরে দিচ্ছে, তাদের কিন্তু স্কিনটা একদম শাইনিং ও পলিশিং হয়ে যায়। মানে শাইনিং মানে গ্লো করে, পলিশিং মানে টান টান হয়ে যায়, স্ট্রেট থাকে অল টাইম। তার মানে আমাদের গ্যান্ডোরমার নামের মধ্যে কিন্তু এটার পরিচয় দিয়ে ফেলছে যে শাইনিং ও পলিশিং, এবং এটার মধ্যে প্রায় 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এখন এই গ্যানোডার্মা মাশরুম কি পৃথিবীতে একটাই? না, পৃথিবীতে প্রায় 38,000 মাশরুম আছে, যেটাকে 38,000 টাইপের মাশরুম আছে, যার মধ্যে প্রায় 36,000 টাইপের মাশরুমে হচ্ছে বিষাক্ত, যেগুলো আমাদের খাওয়ার অনুপযোগী। যার মধ্যে 200 প্রজাতি হচ্ছে ভেজিটেবল আইটেম, মানে বাকি যে 2000 প্রজাতি বেঁচে যায়, এই 2000 প্রজাতি হচ্ছে ভেজিটেবল। এর মধ্যে 800 প্রজাতি হচ্ছে ভেজিটেবল আইটেম, যেগুলো সবজির মতন রেস্টুরেন্টে, বাসা বাড়িতে আমরা নর্মালি খাই। এগুলো তো তেমন এক্সট্রা কোনো ফিচার নাই। এর মধ্যে 200 মাশরুম হচ্ছে মেডিসিনাল আইটেম। মেডিসিন আইটেম বলতে কি ওষুধ না, এগুলো ঔষধি গুণাগুণ সম্পন্ন। মানে এইগুলোর এই 200 মাশরুমের মধ্যে এক্সট্রা কিছু ফিচার আছে। এক্সট্রা ফিচারে কিন্তু এই 200 মাশরুমকে আলাদা করছে বা ভিন্ন করছে। এবং এই 200 মাশরুমের মধ্যেই 6টা স্পেশাল মাশরুম আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে লিভার গ্যানো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা মাশরুম: লিভার গ্যানো, হার্ট গ্যানো, কিসমান গ্যানো, ব্রেন গ্যানো, পিকক গ্যানো এবং রুই গ্যানো। দেখেন এক একটা কিন্তু এক এক শেপের, এবং এক একটার মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যার জন্য কিন্তু আমাদের গ্যানোডার্মাটা এত স্পেশাল হয়েছে। এখন এই 6টা মাশরুমকে কি করছে? এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করছে, মানে আমাদের বাংলাদেশে বা আদার্স কান্ট্রিতে যেটাকে বলা হয় কি কলম পদ্ধতি। মানে ধরেন আমার গাছে আম ধরে, আমের মধ্যে প্রচুর আঁশ, তো যেই আমের মধ্যে আঁশ নাই, ওই আমের যে ডিএনএ বা আরএনএ, ওইটা এনে এর সাথে অ্যাডজাস্ট করে দিই। আবার এই আমটা একটু মিষ্টি হয়, তো এই আমের ডিএনএ আরএনএটা নিয়ে ওই আমের সাথে মিক্সড করে দিই। দেখেন অনেকে আমের মধ্যে লেখা থাকে 1/6, 1/5 কেন লেখা থাকে? কারণ ওই আমের মধ্যে 5 থেকে 6টা রকমের 6টা আম গাছের উপাদান একসাথে মিক্স করে। ঠিক তেমন এই গ্যান্ডোডার্মার মধ্যে 6টা মাশরুমের উপাদান একত্রিত করা। এখন আমার কথা হচ্ছে, এই 6টা মাশরুমের যে উপাদান, এটা কি আমার আপনার মতন মানুষ করা সম্ভব? আমাকে একটু এটার অ্যান্সার দেবেন। এই 6টা মাশরুমের যেই মানে মূল উপাদান, এই মূল উপাদানকে আমার আপনার মতন যাদের মাইক আনমিউট, না সম্ভব না। ধন্যবাদ। দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমার আপনার মতন মানুষ বা যারা অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে স্টাডি করি না, রিসার্চ করি না, তাদের ক্ষেত্রে কিন্তু দিস ইজ ইম্পসিবল, এটা কিন্তু একবারই সম্ভব না। এখন কথা হচ্ছে, তাইলে এই ডক্টর লিম উনি কিন্তু এটার উপর 10 বছর 10 ইয়ার্স টোটাল রিসার্চ করে, মানে 10 বছর টোটাল গবেষণা করে এই মাশরুমটাকে উৎপাদন করে। এখন দেখেন এটাকে কেন ডিএক্সএনের গ্যান্ডোরমা কেন স্পেশাল? আদার্স অনেক কোম্পানি গ্যান্ডোরমা আছে, কিন্তু প্রত্যেকটা কোম্পানি গ্যান্ডোরমার মধ্যে এই স্পেশাল মানে পলিসিটা নাই, বা এই সিক্রেট কোয়ালিটিটা মেনটেন করতে পারে না তারা। দেখেন গ্যান্ডোরমার যেই স্পেশাল ফুডসগুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে অর্গানিক কাল্টিভেশন। দেখবেন অনেকেই কী করে জানেন, ওই মাশরুমগুলো চাষ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে মনে করেন ফার্স্ট চাষ করে ফেলে, বাট না, ডিএক্সএন দেখেন অর্গানিকভাবে এটাকে কাল্টিভেশন করে, বা মানে ন্যাচারাল ওয়েতে এটাকে চাষাবাদ করে। তার মানে গ্যান্ডোরমা বা আমাদের ডিএক্সএন কোম্পানি কি করে? শুধুমাত্র প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে না, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের জন্য যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল দরকার, সেই মাশরুমটাকে নিজের হাতে চাষ করে। চাষ করার জন্য যেই মানে ওয়েদার দরকার, সেই ওয়েদার ক্রিয়েট করে এখানে, বুঝতে পারছেন? দেখেন একটা ঘরের মধ্যে এটাকে অর্গানিকভাবে কাল্টিভেশন করতেছে গ্যান্ডোরমা মাশরুম। এরপরে যেটা করে, এইটা যখন প্রায় আপনার 1 মাস 2 মাস এবং 3 মাস টোটাল 90 দিনের পরিপূর্ণ ম্যাচিউরড মাশরুম হয়ে যায়, ঠিক তখন এটাকে কেটে ফেলে।
এটার আরেকটা ভেরিয়েশন আছে যেটাকে গ্যানোসিলিয়াম বলি আমরা। এই গ্যানোসিলিয়ামটাকে কি করে, যখন মাশরুমটার বয়স 18 দিন হয় তখন কেটে ফেলে। অর্ধেক মাশরুম 18 দিনে কেটে ফেলে, আর বাকি মাশরুমগুলো ওই 90 দিনে কেটে ফেলে। দেখবেন অনেক অনেক জিনিস, কুচি জিনিস আমরা খাই, যেরকম আপনার লাউয়ের ডুগা, এগুলো কচিগুলো অনেক কেন, ওটা এক্সট্রা স্বাদ এবং এক্সট্রা একটু মানে উপকারিতা থাকে ওটার মধ্যে, এক্সট্রা কিছু ভিটামিন থাকে। ঠিক তেমন এই জিএল বা গ্যানোসিলিয়াম যেটা 18 দিনে মাশরুমটা কেটে ফেলা হয়, এই 18 দিনে মাশরুম যেটা কেটে ফেলা হয় এর মধ্যে এক্সট্রা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য এটাকে কেটে ফেলে। এবং বাকি যেই মাশরুমগুলো 90 দিনে কাটে সেটা পরিপূর্ণ ম্যাচিউরড হয়ে যায়। এরপরে এই মাশরুমগুলো কিন্তু মানে কাঠের মতন শক্ত, কাঠের মতন এই মাশরুমগুলো শক্ত এবং প্রচণ্ড তেতো, তাই কিন্তু আমরা সরাসরি খাইতে পারবো না। এখন এই মাশরুমগুলোকে তাহলে পাউডার করতে হবে। পাউডার করার জন্য শুকাইতে হয়। শুকানোর জন্য কিন্তু রোদের তাপ ব্যবহার করতে পারে, আগুনের তাপ ব্যবহার করতে পারে, কিন্তু ডক্টর লিম দেখলো রোদের তাপ, আগুনের তাপ বা কারেন্টের তাপ দিয়েও কিন্তু শুকাইতে পারতেছে না, কারণ এইগুলো ইউজ করলে গ্যানোডার্মার মধ্যে যে মূল মানে উপকারিতাগুলো থাকে, বেনিফিটসগুলো থাকে, এগুলো ধ্বংস হয়ে যায়। মানে দেখবেন আপনার একটা বিষয় যে ডিমকে অনেকে হাফ বয়েল করে খায়, কেন খায়, যেন এটার উপকারিতাগুলো থেকে যায়। তার মানে আগুনের আছে যদি কোনো খাবার আনা হয় সেগুলোর কিন্তু উপাদানগুলো বা যে বেনিফিটসগুলো এগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তাই জন্য দেখবেন শাক অর্ধেক সিদ্ধ করে খাইতে বলে ডক্টর, এই বিষয়টা খেয়াল করবেন। কিন্তু আমরা খাই না, আমরা মুখের রুচির জন্য, স্বাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণ তেল মশলা দিয়ে ইচ্ছা মতো ভাইজে একদম রান্না করে খাই ফেলি। উপকারিতার দরকার কি, আমার মুখে স্বাদ মিটলেই হইলো, বাট নো। তো ডক্টর লিম তখন কি করলো, এটাকে শুকাইতে হবে, না শুকাইলে পাউডার করা পসিবল না। তখন ডক্টর লিম এটাকে কোল্ড প্রসেসিং করে, অর্থাৎ একটা নির্দিষ্ট ঠান্ডা তাপমাত্রায় রেখে এটাকে শুকায় ফেলে। তার মানে দেখেন স্পেশালভাবে এটাকে কিন্তু তৈরি করা হচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবো তাড়াতাড়ি এগুলো মানে মাশরুম বানায় ফেলি, নো, এটা মেনটেন করে না উনি। কোয়ালিটি মানে পদে পদে কোয়ালিটি মেনটেন করছে। একদিকে কাল্টিভেশন ফার্ম আর একদিকে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, দুইভাবে তৈরি করছে আলাদা আলাদাভাবে। এবং এরকম ফ্যাক্টরি ফার্ম প্রায় 11টা কান্ট্রিতে কোম্পানি তৈরি করছে। তার মানে ভাবছেন কি আপনি, কোম্পানি কি দুর্বল কোম্পানি? 30 বছর ব্যবসা করতেছে ওয়ার্ল্ডের মধ্যে, কোম্পানি কি থার্ড ক্লাস? যেই কোম্পানিতে আছে আমরা, এটা আমাদের জন্য অনেক লাকি ব্যাপার। তো দেখেন এরপরে যেটা করে, কোল্ড প্রসেসিংয়ের পরে কেউ ফাইবার স্ক্র্যাপিং করে, অর্থাৎ এই যে আমাদের মাশরুমটা আছে, এই মাশরুমটাকে পরবর্তীতে পাউডার করার পর এগুলোতে যে আঁশগুলো থাকে, আঁশগুলোকে আলাদাভাবে সরায় নেয় এবং এটাতে আল্ট্রাভায়োলেট রে স্ক্যান করে, অর্থাৎ এর মধ্যে যদি কোনো ক্ষতিকারক রশ্মি থাকে এটাকে দূর করে ফেলে। তার মানে দেখেন একটা মাশরুম তৈরি থেকে টোটাল প্রসেসিং পর্যন্ত কতগুলো ধাপ অতিক্রম করে। চারটেখানি কথা না, কিন্তু একটা মাশরুম জিরো থেকে ফুল প্রসেসিং পর্যন্ত আনার জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। আর প্রথমে যেটা বললাম, ওয়ার্ল্ডে প্রায় 4000 কোম্পানি আছে যেটা গ্যানোডার্মা উৎপাদন করে, বাট তার থেকে ডিএক্সএন ব্যতিক্রম এবং খুবই হাই কোয়ালিটি মেনটেন করে গ্যানোডার্মাকে তৈরি করে, যার জন্য ডিএক্সএন কোম্পানি গ্যানোডার্মা চাষের জন্য বা কাল্টিভেশনের জন্য বিখ্যাত। এরপরে দেখেন আমাদের যে গ্যানোডার্মা আছে, গ্যানোডার্মা মাশরুম, এর মধ্যে প্রায় প্রথমেই তো বলছি প্রায় 400+ মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এবং এই 400+ মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অর্গানে কাজ করে। এর মধ্যে 7টা মূল উপাদান বা 7টা সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পলিস্যাকারাইড, এবং দ্বিতীয়টা হচ্ছে টিটারপেন্টস, 3 নম্বরটা হচ্ছে এন্ডিসিন, এবং 4 নম্বরটা হচ্ছে অর্গানিক জার্মানিয়াম, 5 নম্বর হচ্ছে আমাদের গ্যানোডার্মা পেপটাইড, এবং 6 নম্বর হচ্ছে অ্যালকাইডস, 7 নম্বর হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে 7টা উপাদান, এটা হচ্ছে মূল উপাদান, এছাড়া আমাদের 400+ মাইক্রোনিউট্রিয়েন্ট তো আছেই। এখন এই যে 7টা মূল উপাদান, এগুলোর কাজ কি? আমরা যে বলি মাশরুম খেয়ে আমার লাভ কি, বা ব্ল্যাক কফি বা মাশরুমের কফি বা মাশরুমের প্রোডাক্ট ইউজ করে আমার লাভ কি? যাদের মাইক আনমিউট প্লিজ মিউট করে ফেলবেন, প্লিজ মিউট করে ফেলবেন, যাদের মাইক আনমিউট প্লিজ মিউট করে নিন ইনস্ট্যান্ট।
যাদের মাইক আনমিউট প্লিজ মিউট করবেন ইনস্ট্যান্ট। ওকে ধন্যবাদ। দেখেন যেটা বলতেছিলাম, তাহলে এই 7টা উপাদানের আলাদা আলাদা কিন্তু কাজ আছে। আমরা বলি যে কেন আমাদের এই জ্ঞানড্রমা খাওয়া উচিত, কেন আমরা জ্ঞানড্রমা খাবো, এই কোশ্চেনের সলিউশনগুলো আজকে নিয়ে এসেছি। দেখেন ফার্স্ট অফ অল পলিস্যাকারাইড, এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে বা ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে। দ্বিতীয়ত ভাইরাস ব্যাকটেরিয়া বা আমাদের শরীরের মধ্যে যেই মানে ভাইরাসগুলো বাসা বাঁধে, এগুলোর জন্য টিউমার তৈরি বা রোগ প্রতিরোধ ক্ষমতার যে ইমিউন সিস্টেম এগুলো নষ্ট হয়ে যায়, এটাকে কিন্তু স্ট্রং করে এবং ভাইরাস থেকে আমাদের দূরে রাখে। মানে পলিস্যাকারাইডের মূল কিছু কার্যক্রম থাকে। এখন আমি একদম প্রথমে যে কথাগুলো বলছিলাম যে আমরা যে ইয়াগুলো খাচ্ছি, শাকসবজি ফলমূল বা মাছ মাংস খাচ্ছি, এর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে, এর মধ্যে যেই ফরমালিনগুলো থাকে, এই ফরমালিন আমাদের থাইরয়েড হরমোনের ক্ষতিগ্রস্ত করে, পাকস্থলিতে ক্ষতিগ্রস্ত করে, লিভার কিডনি ফুসফুস পিত্তথলি এভরিথিং আমাদের এগুলো ড্যামেজ করে দেয়। এখন মাশরুম পাউডার খাওয়ার ফলে, মাশরুম পাউডার যখন আমি খাচ্ছি, এই মাশরুম পাউডারের বা মাশরুমের পলিস্যাকারাইড নামের এই উপাদানটা আমাদের প্রথমেই এই যে থাইরয়েড হরমোনে যে অ্যাট্রাক্ট করছিল বিভিন্ন ধরনের হ্যাভি ম্যাটেরিয়ালস, এই হ্যাভি ম্যাটেরিয়ালস বা ভাইরাসগুলোকে শরীর থেকে বের করে। প্রথমত শরীর থেকে এই যে হ্যাভি ম্যাটেরিয়ালস বা ভাইরাসগুলোকে বা ফরমালিনগুলোকে বা এই যেই ধরনের টক্সিন আছে, এই টক্সিনগুলোকে শরীর থেকে ডিটক্সিফিকেশন করবে। শরীর থেকে এই টক্সিনগুলোকে বের করবে এই পলিস্যাকারাইড নামের উপাদানটা। কিভাবে বের হবে? প্রথমত আপনি যখন প্রথম খাবেন এই মাশরুম পাউডার, তখন আপনার 1 থেকে 2 সপ্তাহ শরীর প্রচণ্ড উইক হয়ে যাবে। কেন? কারণ আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরবে এবং এই ঘামের মাধ্যমে শরীরের যেই হ্যাভি মেটেরিয়াল সেটা বের করে দেবে, একদম মানে গলায় একদম শরীর থেকে এটা বের করে দেবে হ্যাভি মেটেরিয়ালসগুলো, এবং ইভেনচুয়ালি যেই ধরনের আমাদের টক্সিন থেকে টক্সিনগুলো শরীর থেকে বের করে দেবে। এখানে ফ্রেশ থাকবে। প্রথমত হার্ট ক্লিন হবে। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আমাদের রক্তনালীর মধ্যে যে ব্লকেজগুলো তৈরি হয় তেল চর্বির যে ব্লকেজগুলো তৈরি হয়, ব্লকেজের কারণে আমাদের হার্ট অ্যাটাক হয়। এই ব্লকেজের কারণে আমাদের হার্ট অ্যাটাক হয় এবং এই হার্ট অ্যাটাক থেকে আমরা ইজিলি মুক্ত পাইতে পারবো। এই পলিস্যাকারাইড উপাদানটা আমাদের মানে রক্তনালীগুলো ক্লিন করবে। এবং আমাদের যে হাই প্রেশার, কেন কন্ট্রোল হয় আমাদের হাই প্রেশার? কারণ আমাদের ধীরে ধীরে এই রক্তনালীগুলো ক্লিন করে। আমাদের ঘাড়ের কাছে যে স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের হাড়ের মধ্যে দিয়ে যে মানে ইয়াটা গেছে, স্পাইনাল কর্ড ক্লিন করে। ইভেনচুয়ালি আমাদের শরীরে আমি কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে এখন দিব। সেটা হচ্ছে আমাদের শরীরে কতগুলো সেল আছে জানেন? কোষ প্রায় 37 ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন এরপর ট্রিলিয়ন, প্রায় আমাদের শরীরে 37 ট্রিলিয়ন সেল আছে, বা এই 37 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের শরীর গঠিত। এবং আমাদের বডির আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেইন, ওইখানে আমরা পরে যাব। এই পলিস্যাকারাইড আমাদের লিভারের মধ্যে যে ফ্যাটি লিভার বলি আমরা যেটাকে, এই ফ্যাটি লিভার আমাদের লিভারের মধ্যে যেই ধরনের টক্সিন থাকে, টক্সিনগুলো ক্লিন করবে এবং আমাদের যে মানে ইয়া থাকে পাকস্থলী থাকে, এই পাকস্থলীটাকে ফ্রেশ রাখবে। এর ফলে আমাদের কি হবে জানেন? আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম, এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা দূর হবে। কারণ দেখবেন 90% মানুষের এই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, কারণ আমরা তেল চর্বিযুক্ত খাবার খাই আর পাকস্থলীতে অল টাইম ইউরিক অ্যাসিড নিঃসরণ হয়। এই অ্যাসিড দুই ভাই মিলে ইচ্ছা মতো অ্যাকশন নেয়। তো এই পলিস্যাকারাইড সুন্দর করে দুই ভাইয়ের ভাঙ্গা তেল চর্বিকে বাড়িতে পাঠিয়ে দেবে, আর যে ইউরিক অ্যাসিড আছে এই ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করবে যেন আমাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকটা না হয়। এরপর আমাদের যে লাংস বা ফুসফুস আছে, এই ফুসফুসটাকে ক্লিন রাখবে, তো আমাদের শ্বাস প্রশ্বাস নিতে এবং ছাড়তে ইজি হবে, কষ্ট হবে না। তখন আমাদের এই হার্টের মাধ্যমে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গে অক্সিজেন পৌঁছাবে, তখন আমাদের পুরো শরীর অ্যাক্টিভ ফিল হবে নিজের কাছে। তো এরপর আমাদের কোন উপাদান ছিল? সেটা হচ্ছে টিটারপেন্টস। এবং এই টিটারপেন্টস আমাদের যেই মূল উপাদানগুলোতে কাজ করবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লিভার। পলিস্যাকারাইড তো লিভারকে ক্লিন করছে, বাট এই মানে টিটারপেন্টস বা গ্যানোস্যাকারাইড অ্যাসিডটা আমাদের লিভারকে প্রোটেক্ট করবে। মানে দেখেন না, একটা ফুটবল টিমের মধ্যে স্ট্রাইকার থাকে, গোলকি থাকে এবং ডিফেন্স থাকে। এই টিটারপেন্টসটা আমাদের লিভার, বিশেষ করে লিভারকে প্রোটেক্ট করবে বা ডিফেন্স সিস্টেম হিসাবে কাজ করবে। এই যে ফ্যাটি লিভার হওয়া বা লিভারে পানি ধরে যাওয়া বা
পাথর হয়, এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হয় না, এই সমস্যাগুলো মানে মুক্তি পাবো আমরা এখান থেকে। দ্বিতীয়ত টিটারপেন্সটা আমাদের কোলেস্টেরল, মানে আমাদের যে কোলেস্টেরল থাকে না, কোলেস্টেরল কিন্তু আমাদের ক্ষতিকর না, বাট কিছু কিছু এলডিএল একটা কোলেস্টেরল আছে, এই এলডিএল কোলেস্টেরলটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এবং এই এলডিএল কোলেস্টেরলটা থাকে লাল মাংসের মধ্যে বা এই ধরনের খাবারগুলোর মধ্যে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে এই খারাপ ধরনের কোলেস্টেরল থাকে। আমি বলবো না খারাপ ধরনের কোলেস্টেরল বাদ দিতে, বাট মানে মাত্রা অতিরিক্ত না খেয়ে কম খাওয়া ভালো। এলডিএল যে কোলেস্টেরলগুলো থাকে, কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে ক্ষতি এবং একবারে জিরো হয়ে গেলেও ক্ষতি, তার মানে একটা ব্যালেন্স রাখতে হবে। এটা ব্যালেন্স রাখতে হেল্প করে হচ্ছে টিটারপেন্সটা। এরপর হচ্ছে রক্তচাপ, মানে আমি প্রথমে যেটা বলছিলাম আমাদের হাই প্রেশার কন্ট্রোলিংয়ের জন্য এটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের তেল চর্বিকে আস্তে 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 রগের মধ্যে থেকে বের করে দেয়। বুঝতে পারছেন, এই মাশরুমের মধ্যে এই টিটারপেন্স উপাদানটা এই কাজ করে এবং ক্যান্সারকে প্রতিরোধ করে। যে ক্যান্সারের যে সেলগুলো ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় অলরেডি, মানে যে সেলগুলো বা শরীরের মধ্যে যে কোষগুলো ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় সেগুলো তো কিছু করার নাই, তাই না? সেলগুলোকে ধ্বংস করে দেয়। ফার্স্ট অফ অল এই টিটারপেন্সটা সেই সেলগুলো ধ্বংস করে দেয় এবং ওইখানে নতুন সেল তৈরি হয়। নতুন সেল তৈরি করে অন্য একটা উপাদান, কিন্তু এই টিটারপেন্সটা এই সেলগুলোকে ধ্বংস করে দেয়, মানে ক্যান্সারযুক্ত যেই সেলগুলো থাকে সেই সেলগুলোকে ধ্বংস করে দেয়। এর জন্য টিটারপেন্স উপাদানটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে অ্যাডিনোসেন্স হচ্ছে এটা খুবই কাজ করে হচ্ছে আমাদের মানে হার্টের ব্লকেজটা দূর করতে। হার্টের ব্লকেজ এবং হাই প্রেশার ইভেনচুয়ালি আমাদের যে ফ্যাটি লিভার এটা কন্ট্রোল, মোট কথা রক্ত সঞ্চালন করতে ইজি হেল্প করে। প্রথম উপাদানটা আমাদের কিন্তু টক্সিনটাকে ডিটক্সিফিকেশন ভাইরাস থেকে মুক্ত করার জন্য কাজ করছে। দ্বিতীয় উপাদানটা আমাদের লিভারকে প্রোটেক্ট এবং ক্যান্সার মানে প্রতিরোধ করতে হেল্প করছে। এবং 3 নম্বর উপাদানটা আমাদের মানে রক্তের যে ব্লকেজটা থাকে এটা ক্লিন করতে হেল্প করছে, মানে হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের ঝুঁকি কমায় দেয় অ্যাডোসেন্স। এই উপাদানটা রক্ত সঞ্চালনটাকে আমাদের ইজি করে দেয়। মানে এই যে দেখেন এই ধরনের ইয়েলো যেই কালারটা দেখতে পারতেছেন না এই রক্তনালীর মধ্যে, এটা হচ্ছে চর্বি। এই চর্বিটা আমাদের কি করে, এই দেখেন রক্তকে বাধাগ্রস্ত করে রক্ত চলাচলে। এই যে যখন ফুলফিল বাধাগ্রস্ত হয়ে যায় তখন আমাদের হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক কখন করি, যখন মাথায় রক্ত যায়নি স্ট্রোক হয়েছে তখন আমাদের ব্রেন স্ট্রোক করি আমরা। তারপরে আমাদের হার্ট অ্যাটাক কখন হয়, যখন হার্ট থেকে রক্ত পাম্প হয় না, দেন এখানে স্লো হয়। দেন যখন আমাদের একবারে মনে করেন জিরো টাইমে চলে যায় তখন আমাদের আর কোনো কায়দা থাকে না। তাই ধীরে ধীরে এটাকে কমানোর জন্য অ্যাডোসেন্স উপাদানটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করে এবং এই উপাদানটা আমাদের শরীরের মানে প্রত্যেকটা অঙ্গে অক্সিজেন পৌঁছে দিতে হেল্প করে। এরপরে সেটা হচ্ছে অর্গানিক জার্মানিয়াম। অর্গানিক জার্মানিয়ামটা হচ্ছে বিশেষ করে আমাদের ক্লান্তি এটা দূর করে এবং এনার্জেটিক রাখে, আমাদের আনহেলদি লাইফটাকে বিদায় জানায়, হেলদি লাইফটাকে মানে ওয়েলকাম জানানোর জন্য এই অর্গানিক জার্মানিয়ামটা হেল্প করে। বিশেষ করে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রাটা বাড়ায় এই অর্গানিক জার্মানিয়াম এবং ডিটক্সিফিকেশনে বেশি হেল্প করে এবং শরীরটাকে ক্লিন রাখতে হেল্প করে। দেখেন না, একটা ক্লিনার থাকে, তো এই অর্গানিক জার্মানিয়ামটা আমাদের এই মানে শরীরটাকে ক্লিন রাখতে হেল্প করে এবং ক্লান্তি দূর করে এনার্জি বাড়ায় দেয়। এই জন্য এই অর্গানিক জার্মানিয়ামটা হেল্প করে। এটা কাজ করে হচ্ছে লিভারে এবং আমাদের ব্রেনের নার্ভ সিস্টেমে কাজ করে। ব্রেনের নার্ভ সিস্টেম এবং লিভারে এটা কাজ করে। এবং এই অর্গানিক জার্মানিয়ামটা আমাদের ডায়াবেটিস কমাতে হেল্প করে। কীভাবে ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কীভাবে হয় দেখেন, যখন আমাদের মূলত আমাদের ডায়াবেটিস বা এই প্রবলেমটা হয় আমাদের মানে পাকস্থলী এবং পিত্তথলির মাঝে একটা জায়গা আছে, এটাকে আমরা একটা পাতার মতন একটা কোষ আছে, এটাকে আমরা বিটা কোষ বলি। বুঝতে পারছেন, পিত্তথলি এবং পাকস্থলীর মাঝে একটা জায়গা আছে, এটাকে আমরা বলি বিটা কোষ। এবং এই বিটা কোষের মধ্যে মানে ক্ষুদ্র অনেক ছোট ছোট কোষ থাকে এবং এই কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হয়। বুঝতে পারছেন, এই কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হয়। এখন এই ইনসুলিনটা নিঃসরণ হয়ে রক্তের সাথে মিক্সড হয়ে বিভিন্ন কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করায়। লিভার থেকে গ্লুকোজ রক্তে দিয়ে দেয় এবং এই বিটা কোষ থেকে ইনসুলিন রক্তে দিয়ে দেয়। দুইটা যখন একত্রিত হয় তখন গ্লুকোজটা শরীরের কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এখন এই বিটা কোষ যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বা বিটা কোষ যখন বিভিন্ন
ভাইরাস অ্যাট্রাক্ট, বিভিন্ন ধরনের টক্সিনগুলো অ্যাট্রাক্ট বা এই হ্যাভি মেটালস অ্যাটাকের ফলে এই ধরনের যখন বিটা কোষ ধ্বংস হয়ে যায় তখন আমাদের শরীরে ইনসুলিন নিঃসরণ হয় না, তখন ব্লাডে সুগার বেড়ে যায়, যেটাকে মূলত আমরা ব্লাড সুগার বা ডায়াবেটিক্স নামে চিনি। তখনই আমাদের ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিক্স হসপিটালে যেতে হয়, বিভিন্ন ধরনের জিনিস নিতে হয়। অ্যাকচুয়ালি বিটা কোষ যদি একবার ধ্বংস হয় সেটা আর কখনোই পুনরুজ্জীবিত হয় না, এর জন্য আমাদের সারা জীবন ডায়াবেটিক্স ওষুধ খাইতেই হয়। তাই এখনও যাদের ডায়াবেটিক্স হয় না তারা বি কেয়ারফুল, যেন বিটা কোষকে ধ্বংস না করেন আপনি, এই দিক দিয়ে আপনি সচেতন থাকবেন। এটা কয়েকটা কারণে ডায়াবেটিক্সটা হয় বা বিটা কোষটা ধ্বংস হয়। প্রথমত আমাদের আনহেলদি লাইফ লিড করার জন্য বা উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য, এগুলো আমাদের বিটা কোষকে ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টেনশন, হাইপার টেনশন বা ডিপ্রেশন, এই জিনিসটা আমাদের শরীরের অ্যামাগ্লোবিন না, এটার নাম হচ্ছে অ্যামাগ্লেডা। আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, এটার নাম হচ্ছে অ্যামাগ্লেডা, এবং এই অ্যামাগ্লেডা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এই উপাদানটাকে হিট করে। আমাদের ব্রেনে অ্যামাগ্লেডা যে উপাদান থাকে সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এখানে হিট করে, এবং এখান থেকে আমাদের ক্ষতিকারক যেই হরমোন সেটা নিঃসরণ হয়। এই ক্ষতিকারক হরমোন তখনই নিঃসরণ হয় যখন আমরা বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা করি আর ডিপ্রেশনে থাকি, ঠিক তখন এই খারাপ হরমোনটা নিঃসরণ হয়, এবং এটা আমাদের শরীরটাকে উইকনেস করে দেয়, ডিফেন্স সিস্টেম স্ট্রং থেকে উইক করে দেয়। ইভেনচুয়ালি আমাদের এই বিটা কোষকে আস্তে আস্তে নষ্ট করে, তখনই ডায়াবেটিস হয়। বিশ্বাস করেন, আপনি থার্ড ক্লাস চিন্তা করবেন, আপনি ডিপ্রেশনে থাকবেন, ক্ষতি আপনি নিজের হবে, কষ্ট আপনি নিজের করতে হবে। বুঝতে পারছেন? তো এই অর্গানিক জার্মানিয়ামটা আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে প্রোটেক্ট করে, বাট একবার ধ্বংস হয়ে গেলে প্রোটেক্ট করে লাভ নেই। অলরেডি মানুষ মরে গেছে, এখন এটা তো তাজা করাও যাবে না ভাই। এখন এই মানুষ মরে গেছে, এখন এর সিকিউরিটি দিয়ে লাভ কি? মানুষ মরার আগে প্রোটেক্ট করে। তো এই অর্গানিক জার্মানিয়ামটা আমাদের ব্লাড সুগারটা কমাইতে হেল্প করে। এরপর হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে এরপর আমাদের যে উপাদানটা ছিল সেটা হচ্ছে গ্যান্ড্রোমা পিপারেট, এবং এটা আমাদের শরীরের মধ্যে যে কোষগুলো থাকে এই কোষগুলোকে ভাইরাস মুক্ত রাখে। আমাদের কোষ দেখবেন অনেক কোষ নষ্ট হয়ে যায়, এটা প্রতিনিয়ত হয়ে আমরা যখন মনে করেন আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে বা আমাদের যখন ছোট থেকে বয়স আমরা আস্তে আস্তে বড় হই, তখন কিন্তু আমাদের ছোট কোষ আগের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং নতুন করে আবার কোষ জন্ম নেয় শরীরের। এই শরীরের কোষগুলো আবার পুনরুজ্জীবিত করতে বা ক্ষতিরোধ করতে হেল্প করা হচ্ছে এই উপাদানটা গ্যান্ড্রোমা পিপারেটস, এবং বিশেষ করে এই উপাদানটা আমাদের শরীরের মানসিক অবস্থাকে ভারসাম্যটা রক্ষা করে এবং মনোযোগ বা ফোকাসড বাড়ায়। আমাদের ব্রেনের একটা সিইও আছে, যেটার নাম একটু আগে বলছি, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা হচ্ছে আমাদের ব্রেনের সিইও বলতে পারেন। ব্রেনের সিইও অধিকাংশই কন্ট্রোল করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স, এই পার্টটা। এবং এখন আপনারা ভাবতে পারেন, আচ্ছা অ্যান্টিঅক্সিডেন্টের কথা এত বলতেছি, মাথার 3 হাত উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? এরকম আমরা ভাবতে পারি যে আচ্ছা এই ইয়াটা কি, আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা কি? এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসকে কন্ট্রোল করে। যেমন এখন আপনি ভাবতে পারেন এটা কি, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে দেখবেন আমরা যখন গাড়ি চালাই, তখন গাড়ি থেকে কিছু গ্যাস নির্গত হয়, কালো ধোঁয়া নির্গত হয়। আমরা যখন আমরা আমাদের শরীরে খাবার ভাঙে বা খাবার খাই বা দূষিত বাতাস আমরা নাকের মধ্যে দিয়ে নেই, তখন এগুলো ফ্রি রেডিকাল নামে পরিচিত। এই ফ্রি রেডিকাল তৈরি হয়, যেটাকে আমরা কালো ধোঁয়া বলি বা বাংলা ভাষায় বলি কালো ধোঁয়া। তো আমাদের শরীরে তৈরি হয় ফ্রি রেডিকাল। এখন এই ফ্রি রেডিকালের জন্য আমাদের শরীরটা দূষিত হয়েছে, বুঝতে পারছেন? ফ্রি রেডিকাল। তো এই ফ্রি রেডিকালটা আমাদের ডিএনএ নষ্ট করে, আমাদের ডিএনএ আরএনএ থাকে না, এই ডিএনএ আরএনএটা নষ্ট করে এবং কোষকে ধ্বংস করতে হেল্প করে, কোষকে ধ্বংস করে দেয় এই ফ্রি রেডিকালটা। এবং ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেয়, এবং এই যে বললাম না বিটা কোষ ধ্বংস করে ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় দেয় এই ফ্রি রেডিকালটা। অ্যান্টিঅক্সিডেন্ট এখন কি কাজ করে? এই ফ্রি রেডিকালকে ধ্বংস করে। প্রথমত এই অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। তো এই ফ্রি রেডিকালটা ধ্বংস করে দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এই একটা জিনিস ইভেনচুয়ালি এই যে আরএনএ ডিএনএ যে নষ্ট করার ব্যাপারটা, এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করে দেয়। এখন
এখন কথা হচ্ছে আপনারা এই অ্যান্টিঅক্সিডেন্ট আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট উপাদান হচ্ছে অ্যালকোলাইটস। এটা হচ্ছে আমাদের বিশেষ করে ব্রেইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসাব, নার্ভ সিস্টেমকে শান্ত রাখে। এখন আমাদের নার্ভ সিস্টেমটা কি এটা আমরা অনেকে বুঝি না। নার্ভ সিস্টেম, নার্ভ মানে স্নায়ু বলি বাংলা ভাষায়। এই নার্ভ সিস্টেম হচ্ছে আমাদের ব্রেনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স এটার সাথে কানেক্ট করে আমাদের মাথা থেকে একটা মানে মিটিংয়ের মাঝেও কথাটা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এই প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে ধরে মেরুদণ্ড হাড়ের মধ্যে দিয়ে মেরুদণ্ড হাড়ের মাঝ বরাবর পর্যন্ত পৌঁছাইছে। এই প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে শুরু করে এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন নার্ভ সিস্টেম হচ্ছে নার্ভ আমাদের শরীরে মানে আমাদের ব্রেন থেকে পুরো শরীরের মধ্যে প্রায় ৮৬ বিলিয়ন নার্ভ সিস্টেম গঠিত। ৮৬ বিলিয়ন নার্ভ সেল গঠিত এখানে। এখন আপনাদের একটা কমন কোশ্চেন আসতে পারে, এখন নার্ভটা কি? নার্ভটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন থেকে পুরো শরীরের ফিলিংসটাকে ফিল করে। মানে আমি হাতে একটা জিনিস ধরলাম, আমি এটা ফিল করতে পারতেছি না, এটা আমার হাতে ফিলিংসটা আসতেছে না, অনুভূতি হচ্ছে না। এই অনুভব করার ক্ষমতাটা আমি একটা জায়গায় চিমটি দিলাম বা টুকা দিলাম, একটা বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার ফলে ব্যথাটা পাচ্ছি, এই ফিলিংসটাই কিন্তু নার্ভ সিস্টেমের কাজ। মানে এক জায়গায় চিমটি দিলে এটা আমাদের আঙ্গুল থেকে ব্রেন পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্বটাই হচ্ছে নার্ভের। আমার আগুন লাগলে সাথে সাথে পা সরায় নেই, আমার যদি চোখের মধ্যে কিছু যায় সাথে সাথে চোখ বন্ধ করে দিই। কারণ কি? এটা আমরা আমাদের এই নার্ভ সিস্টেমের মাধ্যমে ব্রেন এটা ফিল করতে পারে বা অনুভব করতে পারে। তো নার্ভের মূল কাজে হচ্ছে এটা, মোট কথা মানে বার্তা আদান প্রদান করে, যেরকম আমরা মেসেজ আদান প্রদান করি না ঠিক তেমন। এবং সাথে সাথে ব্রেন আবার ওইখান থেকে কমান্ড করে যে হাত ছড়ায় নাও। এটা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে এই জিনিসটা গঠিত হয়। ফিলিংস বিষয়টা যেভাবে আপনার হাতের মধ্যে পিঁপড়া কামড় দিচ্ছে সাথে সাথে হাত ছড়ায় নিচ্ছেন, মানে 1 ন্যানো সেকেন্ডের থেকেও ফাস্ট এটা হচ্ছে। ৮৬ বিলিয়ন এখানে নিউরন দিয়ে নার্ভগুলো গঠিত। ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে নার্ভগুলো গঠিত, বুঝতে পারছেন? এখন এই অ্যালকোলাইটস এই উপাদানটা হচ্ছে আমাদের নার্ভ সিস্টেমটাকে শান্ত রাখে এবং স্ট্রং করে এবং মানসিক চাপ বা ডিপ্রেশনটাকে কমায় এবং নিউরনকে উন্নত করে। মানে আমি এতক্ষণ যে আলোচনা করছি তিনটা জিনিস একই কথা। নার্ভ সিস্টেম মানসিক সমস্যা বা মানসিক চাপটাকে কমায় এবং টেনশনটাকে কমায়, ইভেনচুয়ালি নিউরনটাকে উন্নত করে। নিউরন, যে নিউরন দিয়ে নার্ভ গঠিত আমাদের ব্রেনের কি, আমাদের ব্রেনের কিন্তু 100% যেই সেল 100% সেলই কিন্তু হচ্ছে আমাদের নিউরন দিয়ে গঠিত। আমাদের বডি গঠিত কোষ দিয়ে, আর এটা গঠিত হচ্ছে নিউরন দিয়ে, ব্রেন গঠিত নিউরন। এখন একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিডটা হচ্ছে আমাদের বিশেষ করে হরমোনাল যে ইমব্যালেন্স আছে এই হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে। আমাদের দেখবেন অনেক ধরনের হরমোনের ইমব্যালেন্স থাকে, বিশেষ করে প্রথমে যে কথাটা বলছিলাম থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের জন্য এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিডটা কাজ করে। এই বিশেষ করে দেখবেন এই আপনার থাইরয়েড হরমোনটা হয় ফিমেল পার্সনের, কারণ মেয়ে মানুষদের হরমোনটা বেশি থাকে, ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের হরমোনটা বেশি থাকে। দেখা যায় হরমোন তো অনেক, বাট মেয়েদের হরমোন প্রায় মূল হরমোন 11 থেকে 12টার মতন, বাট ছেলেদের মূল হরমোন 5 থেকে 7টার মতন। এবং মেয়েদের এই মানে অতিরিক্ত পরিমাণে হরমোন থাকার জন্য হরমোনাল ইমব্যালেন্সটা খুব বেশি হয়ে থাকে, যার জন্য এই থাইরয়েড হরমোনটা বেশিরভাগ দেখা যায় মেয়েদের মাঝে। আর ছেলেদের মেইন হরমোন প্রায় 5 থেকে 7টার মতো থাকে। এই হরমোনাল ইমব্যালেন্সটা যখন হয় তখন আরজিজিএল যখন আপনি বা মাশরুম পাউডার যখন খাবেন, এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিডটা আপনার হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হেল্প করবে, যার জন্য আমরা বিশেষ করে যাদের এই হরমোনাল প্রবলেম হয়ে থাকে তাদের জন্য আমরা মাশরুম পাউডার খাইতে বলি। এবং আমাদের শরীরের যে কোষগুলোকে শক্ত করবে, স্ট্রং করে, এবং শরীরের যে কোষগুলো থাকে সেগুলো আবার পুনর্গঠন করতে থাকে। এই এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিডের কাজ এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল মাশরুম পাউডার কেন এতটা ইম্পর্টেন্ট। আমি যদি আবার প্রথম থেকে একটা মানে রিভাইজ দিয়ে দিই আপনাদেরকে, তাহলে আশা করি ক্লিয়ার হবেন। আশা করি আপনারা এখানে ক্লিয়ার হবেন। দেখেন আমাদের যে গ্যানোডার্মাটা আছে, রেড গ্যানোডার্মা, এই গ্যানোডার্মাকে কিং অফ হার্টস বলে। ইভেনচুয়ালি এটার মধ্যে 400+ মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, আর এটার মিনিং হচ্ছে শাইনিং ও পলিশিং। যখন আমরা খাবো কন্টিনিউসলি
শরীরের স্কিনটা উজ্জ্বল গ্লো করবে এবং শরীরের স্কিনটা টান টান হয়ে যাবে, যেটাকে শাইনিং ও পলিশিং বলে। এবং আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যত মাশরুম আছে তার মধ্যে 6টা ইম্পর্টেন্ট মাশরুম, লিভার গ্যানো, হার্ট গ্যানো, কিসমান গ্যানো, ব্রেন গ্যানো, পিকো গ্যানো, রুই গ্যানো, এই 6টা মাশরুম বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ডক্টর লিম 6টা মাশরুমকে টিস্যু কালচার করে গ্যানডর্মায় রূপান্তর করছে এবং এটাকে কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, ফাইবার স্ক্র্যাপিং, ইভেনচুয়ালি এটাকে ম্যানুফ্যাকচার করে প্রোডাক্ট তৈরি করে। এর মধ্যে আছে আমাদের আরজিজিএল মাশরুম পাউডার, তারপরে আছে আমাদের টুথপেস্ট, সাবান, ব্ল্যাক কফি, ইভেনচুয়ালি 85% প্রোডাক্ট এই গ্যানডর্মাতে তৈরি। এবং এর মধ্যে যে 7টা উপাদান আছে, পলিস্যাকারাইড, টিটারপেন্টস, এডিসেন্স, অর্গানিক জার্মানিয়াম, গ্যানডর্মা পেপাইড এবং অ্যালক্যালাইডস, এবং এরপরে আছে আমাদের এসেনশিয়াল অ্যামোনিয়াম অ্যাসিড। এর এক একটা খুবই ইম্পর্টেন্ট উপকারিতা এতক্ষণ আমি এখানে এক্সপ্লেইন করলাম। এখন কথা হচ্ছে আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য কেন ইম্পর্টেন্ট। মাশরুম পাউডারটা যখন আমরা খাবো, পাকস্থলী, লিভার, কিডনি, পিত্তথলি, বিটা কোষ, ফুসফুস, ব্রেইনের নার্ভ সিস্টেম, ব্রেইনের নিউরন সিস্টেম থেকে শুরু করে রক্ত নালিকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেমগুলো সলভ করবে এবং আমাদের লাস্ট পর্যায়ে কী করবো, আমাদের শরীরটাকে আমাদের শাইনিং এবং পলিশিং করতে হেল্প করবে। তো যাক, সমস্যা নাই, আজকে এ পর্যন্ত রাখতেছি। দেখেন, জ্ঞানোথেরাপি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে আমি আলোচনা করলাম এইখানেই কিন্তু শেষ না, অনেক বিশাল একটা টপিক এটা জ্ঞানোথেরাপি, এটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না। তো যাক, সমস্যা নাই, আজকে পর্যন্তই জ্ঞানোথেরাপির উপর আলোচনা। দেখা হবে নেক্সট কোনো দিন নতুন কোনো টপিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে লিডার কন্টিনিউ প্লিজ।